আসসালামু আলাইকুম। স্বাধীন পাঠশালায় সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বই থেকে 1.3.3 রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচের টেক্সটটি পড়ো, দেন তারপর ডিসকাস আলোচনা করো ইন পেয়ার্স অর গ্রুপস, অর্থাৎ জোড়ায় জোড়ায় অথবা দলে দলে, টু আইডেন্টিফাই খুঁজে বের করতে দ্য ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন, অর্থাৎ ফ্যাক্টগুলো এবং অপিনিয়নগুলো অর্থাৎ মতামতগুলো ইন দ্য টেক্সট থেকে। আফটারওয়ার্ডস তারপর রাইট ডাউন লিখো দ্য স্ট্র্যাটেজিস, কৌশলগুলো ইউজড তুমি ব্যবহার করেছো টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন, অর্থাৎ পার্থক্য তৈরি করতে ফ্যাক্ট এবং অপিনিয়নের মধ্যে। ফাইনালি অবশেষে এক্সপ্রেস প্রকাশ করো হাউ দ্য রাইটার্স অপিনিয়ন ইনফ্লুয়েন্স ইউর থটস, কেমন করে লেখকের মতামতগুলো তোমাকে প্রভাবিত করেছে বা তোমার চিন্তাকে প্রভাবিত করেছে, অ্যান্ড এবং অপিনিয়নস এবং মতামতকে, অ্যাবাউট দ্য টপিক, এই টপিক সম্পর্কে। তো এ পর্যায়ে আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেক্সট ওয়ান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন লোক, সে হচ্ছে নোবেল প্রাইজ বিজয়ী আর্নেস্ট হ্যামিংওয়ে, যে 1954 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই উপন্যাস লেখকের জন্য। তার মানে সে একজন ভালো উপন্যাস লেখক। তো আমরা এখন এই লোকটির সম্পর্কে জানবো। তো এখানে বলা আছে দ্য 1954 সালে নোবেল প্রাইজ ইন লিটারেচার, নোবেল পুরস্কার পেয়েছে সাহিত্যে, ওয়াজ অ্যাওয়ার্ড পুরস্কৃত হয়েছে টু দ্য আমেরিকান অথর, একজন আমেরিকার লেখক আর্নেস্ট হ্যামিংওয়ে। তিনি জন্মগ্রহণ করেছে 1899 সালে এবং মৃত্যুবরণ করেছে 1961 এবং মৃত্যুবরণ করেছে 1961 সালে। ফর হিজ মাস্টারি, তার দক্ষতার জন্য, অফ দ্য আর্ট অফ নেরেটিভ, অর্থাৎ বর্ণনা শিল্পের জন্য, ডেমনস্ট্রেট প্রদর্শন করেছে ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই উপন্যাসটিতে, অ্যান্ড এবং ফর দ্য ইনফ্লুয়েন্স দ্যাট, এবং এটি প্রভাবিত করেছে যে হি ওয়াজ এক্সার্ট অন কন্টেম্পোরারি স্টাইল, অর্থাৎ সে প্রতীয়মান হয়েছে একজন সমসাময়িক শৈলী হিসেবে, অর্থাৎ এক্সার্ট মানে হচ্ছে প্রতীয়মান হওয়া, আর কন্টেম্পোরারি স্টাইল মানে হচ্ছে এখানে সমসাময়িক শৈলী। আনউইলিংলি, অনিচ্ছাকৃতভাবে, টু ট্রাভেল ভ্রমণ করতে হয়েছে টু স্টকহোমে। আফটার টু নিয়ারলি প্রায় দুইটি ফিটাল প্লেন ক্র্যাশ, অর্থাৎ দুইটি মারাত্মক প্লেন ক্র্যাশের পর, হ্যামিংওয়ে আস্কড জন সি ক্যাবট, অর্থাৎ হ্যামিংওয়ে জন সি ক্যাবটকে জিজ্ঞাসা করেছে দ্য ইউনাইটেড স্টেটস অ্যাম্বাসেডর, অর্থাৎ আমেরিকার রাষ্ট্রদূত, টু সুইডেন অ্যাট দ্য টাইম, ওই সময় সুইডেনের আমেরিকার রাষ্ট্রদূতকে সে জিজ্ঞাসা করেছে, তার নাম ছিল জন সি ক্যাবট, টু রিড হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, অর্থাৎ টু রিড পড়তে, হিজ অ্যাকসেপ্টেন্স তার গ্রহণযোগ্যতার এই বক্তব্যটি, দিস অ্যাকসেপ্টেন্স স্পিচ এই গ্রহণযোগ্যতার এই বক্তব্যটি, ইজ কনসিডার্ড বিবেচনা করা হয়, ওয়ান অফ দ্য বেস্ট ইভার, অর্থাৎ একটি অন্যতম বক্তব্য হিসেবে বিবেচনা করা হয়। দিস ইজ হোয়াট হি রট, অর্থাৎ এটাই সেটি যা সে লিখেছে, অর্থাৎ নিচে আমাদের এটি দেওয়া আছে। কিন্তু এখানে আমাদের যে কথাগুলো বলেছে সেটাকে আমি একটু সামারাইজ করতেছি। যেমন হচ্ছে এখানে আর্নেস্ট হ্যামিংওয়ে, উনি ছিলেন হচ্ছে একজন সাহিত্যিক। উনি হচ্ছে 1954 সালে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটার ন্যারেটিভ করছে, মানে বর্ণনা করেছে, এবং এই বর্ণনার কারণে, এই অসাধারণ বর্ণনার কারণে উনি নোবেল পুরস্কার পেয়েছে। এবং এই কারণে যেহেতু উনি একজন ভালো বর্ণনাকারী, এই জন্য ওনাকে প্রতীয়মান করেছে হচ্ছে সমসাময়িক শৈলী হিসেবে ওনাকে প্রতীয়মান করা হয়েছে। এ পর্যায়ে আমরা দেখব হচ্ছে
তিনি যে স্পিচটা করেছিলেন তা এখানে আমাদেরকে দেওয়া আছে। তো এখান থেকে আমাদের স্পিচটা শুরু। হ্যাভিং নো ফ্যাসিলিটি ফর স্পিচ মেকিং, কোনো সুবিধা নেই বক্তৃতা তৈরি করার জন্য, এবং নো কমেন্ট অব অরিটরি, বক্তৃতার জন্য কোনো মন্তব্য নেই, নর অ্যানি ডোমিনেশন, কোনো কৃতিত্ব নেই, ও রিটোরিক অর্থাৎ আড়ম্বরপূর্ণ ভাষার জন্য। আই উইশ টু থ্যাংক দ্য অ্যাডমিনিস্ট্রেটরস, আমি প্রশাসককে ধন্যবাদ দিতে চাই, অফ দ্য জেনারসিটি, উদারতার জন্য, অফ আলফাদ নোবেলের উদারতার জন্য, ফর দিস প্রাইজ, এই পুরস্কারের। নো রাইটার, কোনো লেখক, হু নোস, সে জানে, দ্য গ্রেট রাইটার্স, মহান লেখকদের সম্পর্কে সে জানে, হু ডিড নট রিসিভ, যে গ্রহণ করেনি, দ্য প্রাইজ, পুরস্কার, যে কখনোই পুরস্কার গ্রহণ করেনি এমন লেখকদেরকে, ক্যান অ্যাকসেপ্ট, গ্রহণ করতে পারে। এখানে বলছে নো রাইটার্স ক্যান অ্যাকসেপ্ট, তার মানে কোনো লেখকই গ্রহণ করতে পারে না। ইট আদার দেন উইথ হিউমিলিটি, অর্থাৎ এখানে বলছে হচ্ছে নম্রতার সাথে, নম্রতার সাথে কোনো লেখককেই গ্রহণ করতে পারে না, নম্রতার সাথে কোনো লেখককেই গ্রহণ করতে পারে না। তাহলে এই লাইনের পুরো লাইনের বাংলাটা কি হচ্ছে? এই পুরো লাইনের বাংলাটা হচ্ছে যে লেখক কখনোই পুরস্কার পায়নি ওই লেখককে অন্য লেখকরা কখনোই নম্রতার সাথে গ্রহণ করতে পারে না। দেয়ার ইজ নো নিড টু লিস্ট দিস রাইটার্স, কোনো প্রয়োজন নেই টু লিস্ট, তালিকা করার, দিস রাইটার্স, এই লেখকদের। এভরিওয়ান হিয়ার মে মেক হিজ ওন লিস্ট, অর্থাৎ প্রত্যেকেই হিয়ার, এখানকার প্রত্যেকেই মে মেক হিজ ওন লিস্ট, তাদের নিজেদের তালিকা তৈরি করে, অ্যাকর্ডিং, অনুযায়ী, টু হিজ নলেজ, তার জ্ঞান অনুযায়ী, এবং হিজ কনসিয়েন্স, তাদের বিবেক অনুযায়ী। ইট উড বি ইম্পসিবল, এটি অসম্ভব, ফর মি, আমার জন্য, টু আস্ক দ্য অ্যাম্বাসেডর, অর্থাৎ একজন রাষ্ট্রদূতকে বলা, না, অফ মাই কান্ট্রি, আমার দেশের, টু রিড এ স্পিচ, একটি বক্তব্য পড়তে, ইন হুইচ, যেটি, এ রাইটার সেট, একজন লেখক বলে, অল অফ দ্য থিংস, সকল জিনিস, হুইচ আর ইন হিজ হার্ট, যা তার হৃদয়ে আছে, অর্থাৎ তার হৃদয়ে যত কথা আছে সব কথা তিনি বলে বা লিখে, সেই কথাটা একজন রাষ্ট্রদূতকে, দেশের একজন রাষ্ট্রদূতকে বলে আমার পক্ষে অসম্ভব। থিংস মে নট বি ইমিডিয়েটলি ডিজার্নেবল, এই জিনিসগুলো তৎক্ষণাৎভাবে স্পষ্টভাবে প্রতীয়মান হয় না। ইন হোয়াট এ ম্যান রাইটস, যা একজন মানুষ লিখে, এবং ইন দিস সামটাইমস, এটি মাঝে মাঝে, হি ইজ ফরচুনেট, তার ভাগ্য খুলে যায়, বাট, কিন্তু, ইভেনচুয়ালি, অবশেষে, দে আর কোয়াইট ক্লিয়ার, এটি পরিষ্কার স্পষ্ট হয়, এবং বাই দিস, এটির দ্বারা, এবং দ্য ডিগ্রি অফ আলকেমি, এবং আলকেমি ডিগ্রির জন্য, এখানে আলকেমি বলতে বোঝানো হয়েছে মধ্যযুগীয় রসায়ন শাস্ত্র, সেই ডিগ্রির জন্য, দ্যাট হি প্রসেস, সে যেটি প্রক্রিয়া করে থাকে, যে কাজটা করে থাকে, ইউ উইল ইনডিউর, যা সে সহ্য করে, অর বি ফরগটেন, অথবা সে ভুলে যায়। অর্থাৎ এখানে যেটা বলছে যে একজন লেখক সে যা লিখে তার সাথে সাথেই প্রতীয়মান হয় না, এটা পরবর্তীতে একটু সময় নিয়ে তার ভাগ্য খুলে গেলে এটা প্রতীয়মান হয়, এবং পরবর্তীতে এটি ক্লিয়ার হয়, স্বচ্ছ হয়, যা মধ্যযুগী আলকেমি ডিগ্রির মতো, যা বাস্তবে পরিণত হয়, দ্যাট হি প্রসেস, এখানে বলছে দ্যাট হি প্রসেস, হি উইল ইনডিউর বি ফরগটেন, যা এটি প্রক্রিয়া করে সহ্য করে অথবা সে ভুলে যায়। তারপরে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে রাইটিং, লেখালেখি, অ্যাট ইটস বেস্ট, এটা সর্বোচ্চ, ইট ইজ এ লোনলি লাইফ, অর্থাৎ একাকিত্ব জীবন, অর্গানাইজেশনস, সংস্থাগুলো, ফর রাইটার্স, লেখকদের সংস্থাগুলো, পলিয়েট দ্য রাইটার্স, উপশম করে লেখকদেরকে, লোনলিনেস, একাকিত্ব, বাট, কিন্তু, আই ডাউট, আমি সন্দেহ করি, ইফ দে ইমপ্রুভ হিজ রাইটিং, যদি তারা এই লেখাগুলোর উন্নতি করত, হি গ্রোজ ইন পাবলিক স্ট্যাটাস, সে তার জনসাধারণের মর্যাদা লাভ করে, অ্যাজ হি শ্যাড, এবং সে ত্যাগ করে, হিজ লোনলিনেস, তার একাকিত্ব, অ্যান্ড অফেন, এবং প্রায়,
হিজ ওয়ার্ক ইজ ডিটোরিওরেটস, অর্থাৎ তার কাজগুলো অবনতি ঘটে। ফর হি ডাজ হিজ ওয়ার্ক, তার কাজ করার জন্য, তার ফর হি ডাজ সে করে থাকে, হিজ ওয়ার্ক অ্যালোন, সে তার কাজ একাকী করে থাকে, অ্যান্ড এবং ইফ হি ইজ এ গুড অ্যানাফ রাইটার, যদি সে একজন ভালো লেখক হয়, হি মাস্ট ফেস ইটার্নিটি, সে অবশ্যই, সে চিরকাল এটির সম্মুখীন হবে। হি মাস্ট ফেস ইটার্নিটি, সে চিরকাল, অবশ্যই চিরকাল এটির সম্মুখীন হবে। অথবা দ্য ল্যাক অফ ইট, এবং এটির অভাব অনুভব করবে, ইজ ডে, প্রত্যেক দিন। ফর এ টু রাইটার, একজন সত্যিকারের লেখকের জন্য, ইজ বুক, প্রত্যেকটা বই, শুড বি এ নিউ বিগিনিং, নতুন থেকে শুরু করা উচিত। হয়ার, যেখানে হি ট্রাইস অ্যাগেন, সে বারবার চেষ্টা করেছে, ফর সামথিং, কোনো কিছুর জন্য, দ্যাট ইজ বিয়ন্ড অ্যাটেইনমেন্ট, যেটা তার অর্জনের বাহিরে রয়েছে। হি শুড অলওয়েজ ট্রাই, সে সবসময় চেষ্টা করা, তার সবসময় চেষ্টা করা উচিত, ফর সামথিং, কোনো কিছুর জন্য, দ্যাট হ্যাজ নেভার বিন ডান, যা কখনোই করা হয়নি, অর দ্যাট আদার্স হ্যাভ ট্রাইড অ্যান্ড ফেল, এবং যেটি অন্য কেউ করেছে, চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। দেন সাম টাইম, তখন মাঝে মাঝে, উইথ গ্রেট লাক, ভাগ্যবশত, ইউ উইল সাকসিড, তুমি সফল হতে পারো। এবং অবশেষে আমাদেরকে যে কথাগুলো বলেছে, হাউ সিম্পল দ্য রাইটিং অফ দ্য লিটারেচার উড বি, কত সহজ সাহিত্য লেখা যদি, যদি ইট ওয়ার অনলি নেসেসারি, যদি একটি উপায় থাকতো, প্রয়োজন হতো, একটি উপায়ের প্রয়োজন হতো, টু রাইট, লিখতে, ইন অ্যানাদার ওয়ে, অন্য উপায়ে, হোয়াট হ্যাজ বিন ওয়েল রাইটেন, যেভাবে ভালো লেখাগুলো লেখা যায়। ইট ইজ বিকজ, এটির কারণ, উই হ্যাভ হ্যাড সাচ এ গ্রেট রাইটার্স, আমাদের ছিল অনেক ভালো ভালো লেখক, ইন দ্য পাস্ট, অতীতকালে, দ্যাট এ রাইটার, একজন লেখককে, ইজ ড্রিভেন ফার আউট, তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে দূরে তাড়িয়ে দেওয়া হয়েছে, পাস্ট, অতীতে, হোয়ার হি ক্যান গো, সে যেখানে যেতে চায়, আউট 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 হোয়ার নো ওয়ান ক্যান হেল্প হিম, এমন এক জায়গায় যেত যেখানে কেউ তাকে সাহায্য করতে পারবে না। আই হ্যাভ স্পোকেন, আমি বলতে চাই, টু লং ফর এ রাইটার, আমি রাইটারদের জন্য অনেক কথা বলে ফেলেছি। আই হ্যাভ স্পোকেন, আমি বলে ফেলেছি, অনেক বেশি, ফর এ রাইটার, একজন লেখকের জন্য। এ রাইটার শুড রাইট, একজন লেখকের লেখা উচিত, হোয়াট হি হ্যাজ টু সে, সে যা বলে, অ্যান্ড নট স্পিক ইট, অথবা সে যা বলে না। অ্যাগেন আই থ্যাংক ইউ, পুনরায় আমি ধন্যবাদ দিচ্ছি। এই পুরা প্যাসেজটি ছিল হচ্ছে আর আর্নেস্ট হ্যামিংওয়ের একটি বক্তব্য, যে বক্তব্যের মধ্যে উনি লেখকদের বিষয়গুলো ফুটিয়ে তুলেছে। উনি বলেছে যে লেখকরা তাদের মানে সম্মান বাড়ানোর জন্য জনসাধারণের নিকট এসে তাদের লেখার ক্ষতি করে। তারা যদি একাকী থেকে যদি তারা তাদের লেখায় মনোযোগ দেয়, এবং যে সমস্ত লেখাগুলো অনেক কবিরা চেষ্টা করেছে, অনেক রাইটাররা লেখার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, সে যদি এটাকে পুনরায় নতুন করে শুরু করে, তাহলে সে সফল হতেও পারে। এবং অবশেষে সে আরেকটি কথা বলেছে, সেটি হচ্ছে যে লেখকরা অবশ্যই লিখবে, যে সে যা বলবে লিখবে, সে যা বলবে না তাও লিখবে। এই কথাগুলো লেখকদের পরামর্শ দিয়ে তার বক্তব্যটি শেষ করেছে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওর জন্য লাইক করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।